একদা এক প্রাচীনকালে এক দূর দেশে উঁচু পর্বতশ্রেণীর আড়ালে এক বিশাল জনপদ ছিল। সেখানকার বাসিন্দারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকত, এমনকি একে অপরের থেকেও বিচ্ছিন্ন ছিল। তাদের প্রত্যেকে শুধু নিজের, তারপর নিজের পরিবার, আর তারপর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, যে কাজ বাড়েও না কমেও না। প্রতিবেশী প্রতিবেশীকে চিনত না। মানুষজন একে অপরের পাশ দিয়ে চলে যেত, যেন তারা পথচারী। কোনো অভিবাদন নেই, কোনো জিজ্ঞাসা নেই। এমনকি খেলাধুলা আর হাসির জন্য সৃষ্ট শিশুরা পর্যন্ত তাদের পাথরের বাড়ির জানালা থেকে ফাঁকা চত্বরটির দিকে তাকিয়ে থাকত। আর সূর্য প্রতি সন্ধ্যায় বিষণ্ণভাবে ডুবে যেত, যেন তাদের এই দীর্ঘ নীরবতার জন্য তিরস্কার করছে। কিন্তু এক অন্য ধরনের সূর্যের উদয়ের সাথে সাথে এমন কিছু ঘটল যা কেউ স্বপ্নেও ভাবেনি। এক ব্যক্তি এলেন, যিনি ওই জনপদের অন্য কোনো মানুষের মতো ছিলেন না। তিনি যেন ভোরের আলো দিয়ে তৈরি, পাহাড়ের মতো শক্তিশালী, মাটির মতো দয়ালু এবং গ্রীষ্মের দিনে এক শীতল বাতাসের মতো স্নিগ্ধ। তার পা যখনই ওই জনপদে পড়ল, মানুষজন, যদিও তারা স্বীকার করত না, অনুভব করল যে অদ্ভুত কিছু পাল্টে গেছে। সেই নির্জীব জায়গাটায় যেন লোকটি আশীর্বাদ আর সৌন্দর্য ছড়িয়ে দিলেন। তিনি ছিলেন চাচা ফিরাসের, আল আম ফিরাসের। পৌঁছানোর সাথে সাথেই তিনি জনপদের মুখতারের প্রধানের কাছে গেলেন এবং তাকে বিক্রির জন্য থাকা বাড়িগুলো দেখাতে বললেন। তিনি একটি দোকান সংলগ্ন বাড়ি কিনতে চাইলেন, যাতে তিনি সেখানে স্থির হতে পারেন এবং নতুন করে তার জীবিকা শুরু করতে পারেন। মুখতার তার অনুরোধে দারুণ বিস্মিত হলেন। এই জনপদে কেউ বসবাসের জন্য আসে না, কারণ এটি স্থবিরতা এবং বদ্ধ মনের মানুষের জন্য কুখ্যাত ছিল। এখানকার মানুষ যদি পারত, তবে তারা এক মুহূর্তের জন্যও ফিরে না তাকিয়ে নিজেদের বাড়ি ছেড়ে যেত। কিন্তু মুখতারের বিস্ময় তখন উধাও হল, যখন তিনি দেখলেন যে চাচা ফিরাসের সামনে শান্তভাবে রাখা টাকার বিশাল তাড়া। বাড়ি না দেখেও পুরো দাম কেউ পরিশোধ করেছে, এমনটা তিনি আগে কখনো দেখেননি। তখন মুখতার মাথা তুলে বিস্ময় মেশানো দৃঢ়তার সাথে বললেন, আপনাকে স্বাগতম। আমার ঔদ্ধত্য ক্ষমা করবেন, কিন্তু গত 50 বছরে আমাদের জনপদে কেউ স্থানান্তরিত হতে চাননি। কেনার আগে আপনাকে জিজ্ঞাসা করা আমার কর্তব্য। আপনি কি নিশ্চিত? চাচা ফিরাস শান্ত হাসি দিয়ে বললেন, অবশ্যই আমি নিশ্চিত। আমি বিশেষভাবে আপনাদের জনপদেই এসেছি। তার কথায় মুখতার একটু স্বস্তি পেলেন, কিন্তু তার মনে একটি অদ্ভুত বিশ্বাস দৃঢ় হল যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, যা তার মস্তিষ্কে প্রভাব ফেলেছে। কারণ তার দৃষ্টিতে কোনো সুস্থ মানুষ বাধ্য না হলে স্বেচ্ছায় এমন পদক্ষেপ নেয় না। চা পান করার পর মুখতার চাচা ফিরাসের সাথে হেঁটে জনপদের প্রশস্ত চত্বরটিতে পৌঁছালেন। তারপর তারা চত্বরের দিকে মুখ করা একটি দোকানের দিকে গেলেন। মুখতার চাচা ফিরাসের হাতে চাবিগুলোর একটি গোছা দিয়ে বললেন, এগুলো আমাদের সামনের এই দোকানটির চাবি এবং এর উপরে থাকা বাড়িটিরও চাবি। এছাড়াও পিছনে একটি গুদাম আছে, যেখানে আপনি অতিরিক্ত জিনিস রাখতে পারবেন। লোকটি মুখতারকে ধন্যবাদ জানালেন এবং আশায় ভরা চোখে তার নতুন বাড়ি ও দোকান দেখতে লাগলেন, যেন তিনি সেগুলোর মধ্যে এক সুন্দর জীবনের সূচনা দেখতে পাচ্ছেন। আর কেউ জানত না যে এটি শুধু তার জীবনকে নয়, বরং পুরো জনপদের জীবনকে পাল্টে দেবে। চাচা ফিরাস ধীরে ধীরে তার নতুন বাড়িতে থিতু হতে লাগলেন। প্রতিদিন সকালে তিনি তার বাড়ির প্রশস্ত চত্বরের দিকে মুখ করা বারান্দায় দাঁড়াতেন, শান্তভাবে চা পান করতেন এবং যাতায়াতকারী মানুষগুলোর মুখের দিকে তাকাতেন। দিন দিন তার দৃঢ় বিশ্বাস বাড়তে লাগল যে এই জনপদটি দীর্ঘ ঘুমের মতো এক নিস্তব্ধতায় ডুবে আছে এবং এর বাসিন্দারা একই আকাশের নিচে থেকেও যেন অপরিচিত। প্রায় 1 মাস কেটে গেল। চাচা ফিরাজ অনুভব করলেন যে তিনি এখানে শিকড় গেড়েছেন। তখন তিনি তার প্রতীক্ষিত দোকানটি সাজানোর কাজে হাত দিলেন এবং ব্যাগে থাকা সরঞ্জাম ও জিনিসপত্র বের করতে শুরু করলেন, যাতে তিনি দোকানের তাক এবং তার কাঠের কাজের টেবিলে রাখবেন। তিনি প্রতিদিন এখানে সেখানে থেকে তার দিকে আসা কৌতূহলী দৃষ্টিগুলো দেখতেন। বাসিন্দারা তখনও বুঝে উঠতে পারেনি যে এই বন্ধুত্বপূর্ণ আগন্তুক কী ধরনের ব্যবসা নিয়ে এসেছেন। চাচা ফিরাস এতে খুশি হতেন, কারণ কৌতূহল হয়তো তার দোকানের দিকে মানুষকে আকৃষ্ট করার একটি সুন্দর দরজা হতে পারে, বা হয়তো একটি ছোট জানালা হতে পারে যার মাধ্যমে সেই শিশুদের হৃদয়ে আনন্দ প্রবেশ করবে, যাদেরকে তিনি সবসময় জানালা থেকে তাকিয়ে থাকতে দেখতেন, যাদের চোখে এই নীরব জায়গায় জীবন স্পন্দিত হয় এমন কিছু খোঁজার চেষ্টা দেখা যেত। পুরো 1 সপ্তাহ পর দোকানটি উদ্বোধনের জন্য প্রস্তুত হল। সেই সকালে তিনি মুখতারের কাছে গেলেন এবং তাকে উদ্বোধনের খবর প্রচার করতে বললেন। আশা করলেন যে এই দিনটি এই জনপদের জন্য এক নতুন সূচনা হবে, যা এতদিন ধরে জাগ্রত হওয়ার অপেক্ষায় ছিল। অপ্রত্যাশিতভাবে মুখতার বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে বিস্মিত হলেন। বহু বছর পর জনপদটি প্রথমের মতো নড়ে উঠল, যেন মানুষজন একত্রিত হওয়ার জন্য একটি ছোট অজুহাত খুঁজছিল, আর তারা তা চাচা ফিরাসের আগমনের মধ্যে খুঁজে পেল। মানুষজন দোকানের সামনে ভিড় করল। উদ্বোধনের উৎসব হিসেবে সকলের মধ্যে চা ও গরম পিঠা বিতরণ করা হলো। চাচা ফিরাস দরজার সামনে দাঁড়ালেন এবং তার উষ্ণ আত্মবিশ্বাসী কণ্ঠে সকলকে বললেন, আমি চাচা ফিরাসের
অদ্ভুত মোমের ব্যবসায়ী। আমি বিশেষভাবে আপনাদের সুন্দর জনপদকে বেছে নিয়েছি যাতে আপনাদের মাঝে বসতি স্থাপন করতে পারি এবং আপনাদের একজন হয়ে উঠতে পারি। আপনাদের উপস্থিতির জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের সাথে পরিচিত হতে পেরে আমি সম্মানিত। আপনাদের স্বাগতম। চত্বরে করতালি ধ্বনিত হল। ফিরাসের হাসলেন এবং অনুভব করলেন যে আনন্দ তার হৃদয়ে ছড়িয়ে পড়ছে। মানুষজন হুড়ুহুড়ি করে সুগন্ধি ও রঙিন মোমবাতি কিনতে লাগল, যা তিনি গত সপ্তাহে তৈরি করেছিলেন। সন্ধ্যা নামার সাথে সাথে তাকগুলোতে একটিও মোমবাতি অবশিষ্ট রইল না, আর এটাই ছিল তার প্রথম ইঙ্গিত যে তার মন ভুল পথে চালিত হয়নি এবং তার সজ্ঞানের দ্বারা পরিচালিত এই জনপদটি এমন কিছু বহন করছে যা তার জন্য অপেক্ষা করছে, এমন কিছু যা এখনও আবিষ্কৃত হয়নি। ফিরাসের আসার পর 3 মাস কেটে গেল, আর এর মধ্যে সবকিছু পাল্টে গেল। তিনি মানুষের সাথে মিশে গেলেন এবং একাকী আগন্তুক থেকে এমন এক ব্যক্তিতে পরিণত হলেন যাকে পুরো জনপদ ভালোবাসত। তার একটি সুন্দর দৈনিক রুটিন তৈরি হল। বারান্দায় চা পান দিয়ে শুরু, তারপর বাজারে যাওয়া, প্রয়োজনীয় জিনিস কেনা এবং যার সাথেই দেখা হয় তাকে সালাম দেওয়া। কেউ কেউ তাকে চা পানের জন্য ডাকত, আবার কেউ কেউ তাকে গরম পিঠা দিতে জোর করত। এমনকি শিশুরা পর্যন্ত তার পিছনে ছুটত গোলাতের সুগন্ধে তাদের ঘর ভরে দিতে পারে এমন একটি ছোট মোমবাতির জন্য। সকালের ভ্রমণের পর তিনি তার দোকানে ফিরে আসতেন এবং নতুন মোমবাতি তৈরি শুরু করতেন। সেগুলোকে ভালোবাসার সাথে রঙিন ও সুগন্ধি করতেন, যাতে পরদিন সন্ধ্যায় বিক্রির জন্য প্রস্তুত হয়। আর তিনি জানতেন না যে তার সাথে সাথে জনপদটিও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল, যেন তার গভীর ঘুম থেকে জেগে উঠে। চাচা ফিরাসের উপস্থিতি জনপদের বাসিন্দাদের মনে এক অদ্ভুত প্রভাব ফেলেছিল। তাদের জীবনকে চিহ্নিত করা শীতলতার লক্ষণগুলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করল। দিন দিন মানুষজন চত্বরে একসাথে বসতে লাগল এবং বছরের পর বছর ধরে চলা বিচ্ছিন্নতার পর তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার কুড়ি ফুটতে শুরু করল। তাদের একটি প্রিয় সন্ধ্যার অভ্যাস তৈরি হল। চাচা ফিরাসের দোকানের সামনে একত্রিত হওয়া, কৌতুক ও গল্প বিনিময় করা এবং খাবার পানীয় ভাগ করে নেওয়া, যেন তারা দীর্ঘকাল ধরে ভুলে যাওয়া কোনো পুরানো জিনিস ফিরে পাচ্ছে। তেমনি এক উষ্ণ সন্ধ্যায় তিনি হাসি মুখে দাঁড়ালেন এবং এমন এক কণ্ঠে বললেন যা সবাই শুনতে পেল, হে আমার ভালো মানুষেরা, আমার অদ্ভুত মোমের দোকান থেকে আপনাদের জন্য একটি সুন্দর প্রস্তাব আছে। বিস্ময় ও আনন্দে চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল। মনোযোগ দিয়ে শোনার জন্য মাথাগুলো সোজা হল, কারণ মানুষজন অভ্যস্ত হয়ে গিয়েছিল যে চাচা ফিরাসের কাছ থেকে আসা সবকিছুতেই আনন্দের একটি জাদুকরী ছোঁয়া থাকে। তিনি প্রাণবন্ততার সাথে বললেন যা তারা তার মধ্যে ভালোবাসত, আগামীকাল থেকে শুরু করে আমি তোমাদের প্রত্যেকের জন্য বিশেষ মোমবাতি তৈরির বিশেষ অর্ডার নেব। যেমন বেকারিওয়ালা আহমদ চাচার জন্য আমি রুটি ও পিঠার আকারের মোমবাতি তৈরি করতে পারি, আর আমাদের সাহসী কৃষক কায়েস চাচার জন্য আমি একটি গাছ এবং একটি ছোট কোদালের মতো মোমবাতি তৈরি করব। আর আমাদের প্রিয় বাচ্চাদের জন্য আমি অক্ষর ও সংখ্যার আদলে মোমবাতি তৈরি করব, যাতে তারা খেলার সাথে সাথে শিখতে পারে। এছাড়াও আরও অনেক সুন্দর ধারণা আছে। আনন্দে কণ্ঠস্বরগুলো উচ্চকিত হল। মানুষজন নিজেদের মধ্যে পরামর্শ বিনিময় করতে শুরু করল। একজন আপেলের আকারের মোমবাতি চায়, আরেকজন গোলাপের মতো দেখতে মোমবাতি চায় এবং তৃতীয়জন সূর্যের আলোর মতো আকারের মোমবাতি চায়। চাচা ফিরাসের একে একে সব অর্ডার লিখতে লাগলেন, এর সাথে হাসলেন, তার সাথে মজা করলেন, যেন তিনি প্রতিটি অর্ডারের সাথে তার হৃদয়ের কিছু অংশ বিতরণ করছেন। আল্লাহর তৌফিকে তার কাজ বরকতময়, বিশেষ এবং প্রিয় হয়ে উঠল। মাত্র 6 মাসের মধ্যে তিনি এই জনপদে নিয়ে আসা অর্থের কয়েক গুণ বেশি উপার্জন করলেন। তার দোকান সমৃদ্ধ হওয়ার সাথে সাথে পুরানো বাজারটিতেও জীবন ফিরতে শুরু করল। বাসিন্দারা পরিত্যক্ত দোকানগুলো কিনতে শুরু করল। এমনকি কেউ কেউ তাদের দোকান দূরবর্তী এলাকা থেকে চত্বরে স্থানান্তরিত করল, যা ধীরে ধীরে জনপদের প্রধান বাজারে পরিণত হল, যদিও একসময় সেখানে শুধু বাতাসই থাকত। জনপদে জীবন ফিরিয়ে আনার ক্ষেত্রে চাচা ফিরাসের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুক্তার চত্বরটির নাম এমন একটি নামে রাখার সিদ্ধান্ত নিলেন যা সর্বত্র উচ্চারিত হতে লাগল, চাচা ফিরাসের চত্বর। সেই দিন থেকে অদ্ভুত মোমের দোকানটি জনপদের এমনকি কাছে এবং দূরের দেশগুলোরও সবচেয়ে বিখ্যাত দোকানে পরিণত হল। মানুষজন জনপদের বাইরে থেকে সুগন্ধি মোমবাতি কিনতে আসতে লাগল, যার রং এবং আকারগুলো ছিল জাদুকরী, যেন সেগুলোতে একটি রহস্য লুকিয়ে আছে যা কেবল চাচা ফিরাসেরই জানেন। সময় গড়ানোর সাথে সাথে কাজের সমৃদ্ধি ও সুনামের প্রসারের কারণে জনপদটির চেহারা পাল্টে যাওয়ায় এবং তার সুনাম একটি ভুলে যাওয়া জনপদ থেকে সহযোগিতা ও শান্তির একটি সমৃদ্ধ জনপদে পরিণত হওয়ায় অনেকেই এখানে চলে আসার কথা ভাবতে লাগল।
প্রায় ১ বছর পর অদ্ভুত মোমের দোকানের খ্যাতি আরও বাড়ার সাথে সাথে ব্যবসায়িক আনাগোনাও বাড়তে লাগল। প্রচুর সংখ্যক ভ্রাম্যমাণ ব্যবসায়ী জনপদে এসে তাদের পণ্য বিক্রি এবং বিনিময় করতে লাগল। মনে হল জনপদটি দীর্ঘ ঘুম শেষে আবার জীবনে ফিরে এসেছে। ফিরাসের যেন সেই স্ফুলিঙ্গ যা জায়গাটিতে প্রাণ ফিরিয়ে এনেছিল। এমনই একদিন সন্ধ্যায় এক অদ্ভুত ব্যক্তি এলেন। তার শরীরে ছিল এক ভারী কালো আলখাল্লা। তিনি একটি ঘোড়ায় টানা পণ্য বোঝাই গাড়ি চালাচ্ছিলেন। চাচা ফিরাসের দূর থেকে তাকে আসতে দেখলেন এবং তাকে ঘিরে থাকা এক রহস্যময় কিছু লক্ষ্য করলেন। তিনি তার বুকে এক হালকা অস্বস্তি অনুভব করলেন, এমন এক অনুভূতি যার কারণ তিনি জানতেন না, তবে তিনি উপেক্ষা করতে পারলেন না। তিনি দাঁড়িয়ে সেই লোকটিকে দেখতে লাগলেন, যিনি ধাপে ধাপে এগিয়ে আসছিলেন, যতক্ষণ না গাড়িটি অদ্ভুত মোমের দোকানের সামনে এসে থামল। আগন্তুক তার গাড়ি থেকে নামলেন এবং তার কণ্ঠস্বর উঁচু করে বললেন, সালাম আলাইকুম, আপনার কি মোমের উপকরণ বা মোমবাতি তৈরির অন্য কোনো সরঞ্জামের প্রয়োজন? চাচা ফিরাসের লোকটির প্রশ্নে বিস্মিত হলেন। তার চেহারা পরিচিত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মতো ছিল না, বরং এমন এক ব্যক্তির মতো ছিলেন যিনি ব্যবসার বাইরে অন্য কোনো কারণে ভ্রমণে অভ্যস্ত। তবে তার নমনীয় খোলামেলা স্বভাবের কারণে তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে জিনিসগুলো দেখতে এবং পরীক্ষা করতে আপত্তি করলেন না। লোকটি মোমের উপকরণের একটি বড় বস্তা নামালেন। চাচা ফিরাসের সেটা উল্টে পাল্টে দেখলেন, স্পর্শ করলেন এবং তার রং ও স্পর্শ অনুভব করলেন। অবাক করার বিষয় হল, সেই উপকরণের মান তার দেখা সব কিছুর চেয়ে ভালো ছিল। মোম ছিল আরও বিশুদ্ধ, আর রঙগুলো ছিল আরও গভীর ও উজ্জ্বল, যেন তারা কোনো পার্থিব ব্যবসা থেকে নয়, বরং কোনো স্বর্গীয় চিত্রকর্ম থেকে নেওয়া। তিনি এক মুহূর্তের জন্যেও দ্বিধা করলেন না। তিনি প্রচুর পরিমাণে কিনে নিলেন এবং লোকটিকে এই আশ্চর্যজনক লেনদেনের জন্য ধন্যবাদ জানিয়ে পেছনের গুদামে লুকিয়ে রাখলেন। তবে তিনি উপলব্ধি করতে পারেননি যে আসন্ন দিনগুলো তার জন্য এমন এক রহস্য নিয়ে আসবে যা তিনি আগে কখনো জানতেন না। দিন কাটতে লাগল। চাচা ফিরাসের তার অবশিষ্ট পুরানো উপকরণ দিয়ে সুগন্ধি ও রঙিন মোমবাতি তৈরি করতে লাগলেন, যা তিনি জনপদের লোকদের তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতেন। অবশেষে সেই উপকরণগুলো শেষ হয়ে গেলে গুদাম খোলার এবং অদ্ভুত লোকটির কাছ থেকে কেনা নতুন মোমের পরীক্ষা করার সময় এলো। তিনি সকালে তার দোকানে প্রবেশ করলেন এবং নতুন খেলনার অপেক্ষায় থাকা এক শিশুর উৎসাহ নিয়ে কাজের টেবিলে বসলেন। তিনি যত্ন করে তার সরঞ্জাম সাজালেন, তারপর নতুন মোমের প্রথম বস্তাটি খুললেন। যে মুহূর্তে তিনি মোমটিকে তার হাতে স্পর্শ করলেন, তিনি এক অদ্ভুত শক্তি অনুভব করলেন। মোমটি যেন শব্দহীন ভাষায় তার সাথে ফিসফিস করে কথা বলছে। তিনি এই অদ্ভুত অনুভূতিটিকে উপেক্ষা করলেন এবং মোমের উপাদান তুলে নিলেন। তিনি কাজ শুরু করলেন। দিনের প্রথম অর্ডারটি ছিল কাঠমিস্ত্রি মাজিদের মেয়ের জন্য সুন্দর ছোট প্রজাপতির আকারের একটি মোমবাতি। তিনি প্রজাপতির ডানা বোঝাতে বিভিন্ন উজ্জ্বল রং বেছে নিলেন। তিনি যত্ন করে সেগুলোকে মিশ্রিত করলেন, যতক্ষণ না রঙিন প্রজাপতিটি টুকরো টুকরো করে তার হাতে আকার ধারণ করল। তিনি যখন শেষ করলেন এবং শেষ স্পর্শগুলো যোগ করলেন, তখন মোমবাতি থেকে এমন এক গন্ধ নির্গত হল যা তিনি আগে কখনো শোনেননি। এক গভীর নরম সুবাস, যেন প্রজাপতিটি এইমাত্র এক জাদুকরী বাগান থেকে বেরিয়ে এসেছে। তিনি এক তীব্র আনন্দ অনুভব করলেন এবং তার মুখে এক প্রশস্ত হাসি ফুটল। তিনি এক মুহূর্তের জন্যও সন্দেহ করলেন না যে এই উপকরণগুলো তাকে এমন এক উন্নত মানের দিকে নিয়ে যাবে যা তিনি আগে কখনো জানতেন না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে লোকটি ফিরে এলে তিনি আরও কিনবেন এবং হয়তো এখন থেকে তার মোমবাতি তৈরির ভিত্তি হিসেবে তার পণ্যকেই ব্যবহার করবেন। তিনি জানতেন না যে এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ভিন্ন এক গল্পের সূচনা হবে। পরের দিন প্রজাপতির মোমবাতির পর চাচা ফিরাসের পরবর্তী অর্ডারটি তৈরি করতে শুরু করলেন। এটি ছিল মোক্তারের ছোট ছেলের জন্য একটি বইয়ের আকারের মোমবাতি, যাতে সে পড়া এবং শেখার প্রতি আরও আগ্রহী হয়। চাচা ফিরাসের উষ্ণ শরৎকালের রং যেমন সোনালি হলুদকে বইয়ের মোমবাতির নকশার ভিত্তি হিসেবে বেছে নিলেন। তিনি নতুন মোমের একটি বস্তা খুললেন। তার আঙুলগুলো যখনই মোম স্পর্শ করল, তিনি আবার সেই অদ্ভুত শক্তি অনুভব করলেন যা আগের দিন তাকে চমকে দিয়েছিল। এক বাতাস তার বুক জুড়ে বয়ে যাওয়ার মতো অনুভূতি, তারপর তা অদৃশ্য হয়ে গেল। তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন এবং মনে হলো যেন মোমটি এক সেকেন্ডের ভগ্নাংশের জন্য এক শক্তিশালী আলোয় জ্বলে উঠল। তিনি তার চোখ ডললেন এবং তার কাজ চালিয়ে গেলেন, সেই অনুভূতি উপেক্ষা করার চেষ্টা করলেন। বইয়ের মোমবাতি তৈরি শেষ হওয়ার পর তিনি সেটিকে আলোকিত করলেন তার শিখা পরীক্ষা করার জন্য।
সেটি থেকে এক বিশুদ্ধ শক্তিশালী আলো নির্গত হলো, যেন সে বুঝতে পেরেছিল যে এটি একটি ছোট পাঠকের জন্য তৈরি করা হয়েছে এবং সে তার জ্ঞান অর্জনের যাত্রাকে আলোকিত করার জন্য প্রস্তুত হচ্ছিল। তিনি প্রশংসার সাথে হাসলেন এবং প্রজাপতির মোমবাতির পাশে বইয়ের মোমবাতিটি রাখলেন। তিনি তাদের দুজনকে গভীর আনন্দের সাথে দেখতে লাগলেন, আল্লাহর কাছে তার সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানালেন এবং সেই অদ্ভুত লোকটির কাছ থেকে সেই উপকরণ কেনার সিদ্ধান্তকে একটি অনাপেক্ষিত নতুন আশীর্বাদ হিসেবে দেখলেন। সন্ধ্যা নামার সাথে সাথে কাঠমিস্ত্রি মাজিদ তার মেয়েকে নিয়ে এলেন। মেয়েটি প্রজাপতির মোমবাতিটি দেখেই বিস্ময় ও প্রশংসায় শীষ দিয়ে উঠল। তার মুখে এক নিষ্পাপ শিশুসুলভ আনন্দ ফুটে উঠল। মোমবাতি থেকে নির্গত সুগন্ধটি ছিল তার অভ্যস্ত সব কিছুর থেকে আলাদা। চাচা ফিরাসে তাদের আনন্দ দেখে হাসলেন। কাঠমিস্ত্রি মাজিদও তাকে তার কাজের সঠিকতা ও চমৎকার কারিগরির জন্য ধন্যবাদ জানালেন। এমনকি তিনি তার প্রচেষ্টার ও কাজের সম্মানে সম্মত মূল্যের দ্বিগুণ পরিশোধ করলেন। সন্ধ্যায় তিনি তার বাড়িতে ফিরলেন। তিনি তার প্রচুর জীবিকার জন্য আল্লাহর প্রশংসা করলেন, যা শুধু অর্থে নয় বরং মানুষের ভালোবাসাতেও ছিল, যা তাকে ঘিরে ধরেছিল। তিনি দোকান বন্ধ করলেন এবং একটি নতুন দিনের জন্য শক্তি ফিরে পেতে তার ঘরে গেলেন, যা নতুন অর্ডার নিয়ে আসবে। কিন্তু সেই রাত আগের রাতের মতো ছিল না। চাচা ফিরাসে তার বিছানায় শুয়ে চত্বরের দিকে মুখ করা জানালা দিয়ে আকাশ দেখছিলেন। কয়েক মিনিট পর তিনি যখন ঘুমিয়ে পড়ছিলেন, তখন তিনি দেখলেন যে একটি শক্তিশালী আলো চত্বর ভেদ করে কয়েক সেকেন্ডের জন্য ভরে দিল, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল, যেন সেটি কখনো ছিলই না। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি দ্রুত তার বারান্দায় উঠে গেলেন এবং কোনো অস্বাভাবিক কিছু দেখার চেষ্টা করলেন, কিন্তু চত্বরটি ছিল শান্ত। রাতের স্বাভাবিক নীরবতা তাকে ঢেকে রেখেছিল এবং শুধু বাতাসের হালকা ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। চাচা ফিরাসের আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং নিজেকে বোঝালেন যে তিনি যা দেখেছেন তা ক্লান্তি ও তন্দ্রার ফল ছাড়া আর কিছুই নয়। তিনি তার বিছানায় ফিরে গেলেন। পরের দিন সকালে তিনি তার দোকানে নামলেন এবং দেখলেন যে সেই শক্তিশালী আভা নির্গত করা মোমের উপকরণের একটি বস্তা মেঝেতে উল্টে পড়ে আছে, যেন কেউ সেটা সরিয়েছিল বা সেখান থেকে কিছু টেনে নিয়েছিল। তখন তিনি নিজেকে বললেন, হয়তো এটাই গতরাতে আমি যে আলো দেখেছিলাম তার কারণ। তিনি মোমগুলো একত্রিত করলেন এবং স্বাভাবিকের মতো মোমবাতি তৈরি করতে কাজের টেবিলে বসলেন। যা ঘটেছিল তা ভুলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার মন জানত যে তার আশেপাশে অস্বাভাবিক কিছু ঘটছে। প্রতি সন্ধ্যায় চাচা ফিরাসের দীর্ঘ সময় ধরে রাস্তাটি দেখতে লাগলেন। হয়তো তিনি আবার সেই অদ্ভুত লোকটির ছায়া দেখতে পাবেন, কারণ তিনি অনুভব করতে শুরু করেছিলেন যে তার ফিরে আসা এবার কেবল একটি ব্যবসায়িক লেনদেন হবে না, বরং আরও বড় কিছুর সূচনা হবে। যখনই তিনি মোমের উপকরণের নতুন বস্তা খুলতেন, তিনি তার আঙুলের মধ্যে দিয়ে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হতে অনুভব করতেন। মোমটি যেন মোমবাতিতে রূপান্তরিত হওয়ার আগেই জীবন নিয়ে স্পন্দিত হচ্ছিল। তা সত্ত্বেও তিনি সেই সুগন্ধি ও রঙিন মোমবাতি তৈরি করতে লাগলেন, যার গভীর ও স্বতন্ত্র গন্ধ ও শক্তিশালী আলো ছিল যা আগে কখনো দেখা যায়নি। কিছুক্ষণ পর কৃষক কায়েসের কাছ থেকে সূর্যমুখী ফুলের আকারের একটি মোমবাতি তৈরির অনুরোধ এলো। চাচা ফিরাসের মনোযোগ দিয়ে কাজ করলেন, তার রং মিশ্রিত করলেন এবং প্রস্ফুটিত পাপড়ির আকার দিলেন। তিনি যখন শেষ স্পর্শগুলো দিলেন, মোমবাতিটি তাকের ওপর রাখলেন, তখন এমন কিছু ঘটল যা তিনি আশা করেননি। মোমবাতিটি মৃদুভাবে দুলতে শুরু করল, ঠিক যেমন একটি আসল ফুল এক বিশাল মাঠে দোলে। তারপর এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যের অবস্থান অনুসরণ করতে শুরু করল, যেন সে আলোর পথ জানত এবং সেদিকে কান দিচ্ছিল। তিনি বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি যে মোমের উপকরণ কিনেছিলেন তার মান কেবল খুব ভালো ছিল না, বরং এটি কল্পনার সীমাও ছাড়িয়ে গিয়েছিল। কৃষক যখন এলেন এবং দোলতে থাকা মোমবাতিটি দেখলেন, তখন তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। দ্রুতই নাচতে থাকা সূর্যমুখী মোমবাতির খবর পুরো জনপদে ছড়িয়ে পড়ল এবং সব জায়গা থেকে অর্ডার আসতে শুরু করল। দিন কাটতে লাগলো যতক্ষণ না উদ্ভূত লোকটির কাছ থেকে কেনা মোমের শেষ বস্তাটি খোলার সময় এলো। তিনি যখন এটি খুললেন, তখন তিনি সেই একই অদ্ভুত শক্তি অনুভব করলেন, তবে এবার তাকে প্রথম দিকে উদ্বেগে ফেললেও এখন তার কাছে তা প্রিয় হয়ে উঠল। এটি তার মধ্যে এক বিশাল কৌতূহল জাগিয়ে তুলল যে মোমের এই শেষ চালানটি কী নিয়ে আসবে। তবে সবচেয়ে বড় চমক ছিল এটির সাদা উজ্জ্বল রং। চাচা ফিরাসের মনে হলো যে তিনি রঙিন বস্তাগুলো কিনেছিলেন এবং এর মধ্যে কোনো সাদা বস্তা ছিল না, কিন্তু তিনি মাথা নেড়ে বললেন, ঠিক আছে, রঙের চেয়ে মানই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম অর্ডারটি ছিল খেজুর পাতার আকারের একটি মোমবাতি। এটি খোদাই ও আকার দিতে তার দীর্ঘ সময় লেগেছিল, কিন্তু তিনি সূক্ষ্মতা ও পেশাদারিত্বের সাথে কাজটি শেষ করলেন।
যখন তিনি মোমবাতিটি জ্বালালেন এর মান পরীক্ষা করতে, তখন তা থেকে একটি নরম সবুজ আলো নির্গত হল, যা গ্রীষ্মের রাতে মরুদানের আলোর মতো। তখনই চাচা ফিরাসের উপলব্ধি করলেন যে সাদা মোমটি এক রঙে জ্বলে না, বরং মোমবাতির আকার অনুযায়ী তার রং পরিবর্তিত হয়। এরপর তিনি একটি তারার আকারের মোমবাতি তৈরি করলেন, যা একটি সোনালি চাঁদ থেকে নিঃসৃত আলোর মতো শান্ত হলুদ আলো দিল। এই খবর জনপদের মধ্যে এবং বাইরে ছড়িয়ে পড়ল। অদ্ভুত সাদা মোমের জন্য অর্ডার আসতে শুরু করল, যার রঙিন আলো ছিল। মানুষজন পাশের গ্রাম ও জনপদ থেকে চাচা ফিরাসের কাছে আসতে লাগল। প্রত্যেকে এমন একটি মোমবাতি চাইছিল যার রং একটি স্বপ্ন, স্মৃতি বা অনুষ্ঠানের সাথে মানানসই হবে। সেই দিনগুলো ফিরাসের এবং জনপদের লোকদের জন্য মঙ্গল ও সুখে ভরা ছিল। তবে সময় এগিয়ে যাচ্ছিল এবং অর্ডারের আধিক্যের কারণে মোমের উপকরণগুলো ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছিল, যতক্ষণ না প্রতিটি বস্তায় খুব সামান্যই অবশিষ্ট রইল, যা দিয়ে একটি মোমবাতিও তৈরি করা সম্ভব ছিল না। অর্ডার জমে গেল এবং কাজ বন্ধ হয়ে গেল। নতুন মোমবাতির অপেক্ষা একটি অমীমাংসিত ইচ্ছায় পরিণত হল। ফিরাসের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তার দোকানের সামনে বসে থাকতেন, জনপদের বাইরের দীর্ঘ প্রসারিত রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, বিশেষ করে সূর্যাস্তের সময়। তিনি অদ্ভুত লোকটির ফিরে আসার অপেক্ষা করতেন, তার কালো আলখাল্লা এবং পণ্য বোঝাই গাড়ির অপেক্ষা করতেন। কিন্তু চাচা ফিরাসের আর কতদিন অপেক্ষা করবেন? সেই অদ্ভুত লোকটি কি ফিরে আসবে? দীর্ঘ অপেক্ষার সেই দিনগুলোর মধ্যে একদিন তিনি দোকানের সামনে বসে উদ্বেগ ও আকাঙ্ক্ষার সাথে রাস্তার দিকে তাকিয়েছিলেন। তখন এক ছোট্ট ছেলে তার দিকে এগিয়ে এলো। সে তার সামনে দাঁড়িয়ে দুর্বল কণ্ঠে বলল, চাচা, আমি আপনার অদ্ভুত মোমবাতিগুলোর মধ্যে থেকে একটি চাই। চাচা ফিরাসের দুঃখ ও এক চূর্ণ বিচূর্ণ হাসি দিয়ে তার দিকে তাকালেন এবং বিনয়ের সাথে উত্তর দিলেন, আমার কাছে এখন মোমের উপকরণ নেই, কিন্তু চিন্তা করো না সোনা, আমি তোমার অর্ডার লিখে রাখব এবং উপকরণ আসা মাত্রই তোমার জন্য তৈরি করব। তিনি অর্ডার বই আনতে দোকানে প্রবেশ করলেন, যা তখন পাতায় ভরে গিয়েছিল। তিনি কয়েক সেকেন্ডের জন্য থামলেন, খালি তাকগুলোর দিকে তাকালেন, যেখানে ধুলো জমেছিল, যেন তা দোকানের সমৃদ্ধির দিনগুলোর সাক্ষী ছিল। তিনি গভীরভাবে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর শিশুটির কাছে ফিরে এলেন এবং যত্ন সহকারে তার অনুরোধ লিখলেন, যদিও তিনি জানতেন যে তার কাছে তা পূরণ করার মতো কিছুই নেই। কয়েক মিনিট পর তিনি নিজেকে শান্ত করার এবং তার মধ্যে প্রবেশ করতে শুরু করা হতাশার অনুভূতি দূর করার প্রয়াসে চোখ বন্ধ করলেন। কিন্তু হঠাৎ তিনি অনুভব করলেন যেন একটি অস্পষ্ট কণ্ঠস্বর তাকে দোকানের ভিতর থেকে ডাকছে, কথা নয়, বরং আলোর এক আভার মতো ফিসফিসানি। তিনি দ্রুত চোখ খুললেন এবং ভিতরে প্রবেশ করলেন এবং এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। 4টি বস্তায় অবশিষ্ট মোমের উপকরণগুলো উজ্জ্বল নীল আলোয় জ্বলছিল, এক জীবন্ত স্পন্দিত রং, যেন তা শ্বাস নিচ্ছে। তিনি বুঝতে পারলেন যে মোমের উপকরণগুলো তাকে কিছু বলতে চাইছে, বা হয়তো তাকে আবার কাজে ফিরতে উৎসাহিত করছে, সেই আত্মা যা জনপদ ভালোবাসত এবং যে আত্মা মানুষের মধ্যে ভালোবাসা ও সুখ ছড়িয়েছিল। কোনো দ্বিধা ছাড়াই তিনি তার আস্তিন গুটিয়ে নিলেন এবং আবার দোকান পরিষ্কার করা শুরু করলেন। তাক থেকে ধুলো মুছে ফেললেন, তার সরঞ্জামগুলো এমন উৎসাহ সাথে সাজালেন যা তিনি কয়েক সপ্তাহ ধরে অনুভব করেননি। তারপর তিনি কাজের টেবিলে বসলেন। তার সামনে 4টি ছোট মুঠো ছিল, প্রতিটি মুঠো সেই অদ্ভুত বস্তাগুলোর একটি থেকে নেওয়া, যা তিনি সেই বরকতময় দিনে অদ্ভুত লোকটির কাছ থেকে কিনেছিলেন। তিনি কাজ শুরু করলেন, তার হৃদয়ে এই আশা নিয়ে যে এই শেষ চেষ্টা হলেও যেন তা সফল হয়। তিনি যখন উপকরণগুলো মাখলেন এবং আকার দিলেন, তখন তিনি অনুভব করলেন যে মোমটি সামঞ্জস্যের সাথে প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছিল যেন 4টি মুঠো একত্রিত হওয়ার জন্যই তৈরি হয়েছিল। আসলেই সেই পরিমাণ মোম ঠিক একটি মোমবাতি, একটি খাটো নলাকার মোমবাতি তৈরির জন্য যথেষ্ট ছিল। যেন ভাগ্য এই আকার এবং আকৃতিটি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিয়েছিল। তিনি যখন মোমবাতিটি জ্বালালেন এর আলো পরীক্ষা করার জন্য, তখন এমন কিছু ঘটল যা তিনি কল্পনাও করেননি। মোমবাতির আলো সাধারণ আলো ছিল না, এটি দোকানের দেয়ালে ছড়িয়ে পড়তে লাগল, ছায়া এবং স্পষ্ট ছবি আঁকতে লাগল, যেন সেগুলো জীবন্ত চিত্রকর্ম। প্রথমত একজন লম্বা আলখাল্লা পরা ব্যক্তির চিত্র ভেসে উঠল, যার আলখাল্লার কিনারা বাতাসে নড়ছিল, যেন তা চলমান। তারপর তার পিছনে ঘোড়ায় চড়ে আসা পুরুষদের সারি, হাতে তলোয়ার নিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া একটি সেনাবাহিনীর মতো। তারপর চত্বরটি দেখা গেল,
একটি প্রশস্ত চত্বর যা অনেক দোকান দ্বারা পরিবেষ্টিত। মনোযোগ সহকারে দেখার পর চাচা ফিরাসের রক্ত জমে গেল। এটি নিঃসন্দেহে জনপদের চত্বর ছিল। তিনি এর প্রতিটি কোণ, প্রতিটি সম্মুখভাগ চিহ্নিত করতে পারলেন, ঠিক দিনের বেলায় যেমন দেখাত। তিনি এক ধাপ পিছিয়ে গেলেন, বুকে হাত দিয়ে। তিনি বুঝতে পারলেন যে এই মোমবাতি কেবল একটি মোমবাতি নয়, এটি তার আলোর মধ্যে লুকানো সত্য প্রকাশ করছে এবং আসন্ন অন্ধকার সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে। তিনি তার শ্বাস ফিরে পেলেন এবং কৃতজ্ঞতা অনুভব করলেন যে মোমের উপকরণগুলো যখন নীল আলোয় জ্বলে উঠেছিল তখন তিনি তার ডাকে সাড়া দিয়েছিলেন, কারণ তা না হলে তিনি জানতে পারতেন না যে জনপদ এবং তার ভালো মানুষেরা সবাই এক বিপজ্জনক ষড়যন্ত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যা তাদের সকলকে হুমকি দিচ্ছে। কয়েক মিনিটের মধ্যে চাচা ফিরাসের তার আলখাল্লা পড়লেন, দোকানের দরজা বন্ধ করলেন এবং মুখতারের বাড়ির দিকে দ্রুত দৌড়ালেন। তিনি দরজা খুলতেই চাচা ফিরাসের তাকে চমকে দিলেন। তিনি নীল আলো, শেষ মোমবাতি তৈরি এবং দোকানে প্রদর্শিত দৃশ্য সম্পর্কে ব্যাখ্যা করলেন। মুখতার সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। তার চোখ ধীরে ধীরে বড় হতে লাগল। তার মুখে অবিশ্বাস স্পষ্ট ছিল। অবশেষে তিনি বললেন, খুবই অদ্ভুত ঘটনা, কিন্তু মনে হচ্ছে ঈশ্বর আপনার হাতে এমন একটি রহস্য দিয়েছেন যা জনপদকে বাঁচাতে পারে। চিন্তা করবেন না, আমি জনপদের লোকদের মধ্যে খবরটি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। মনে হচ্ছে আমরা এক মারাত্মক বিপদের মুখোমুখি হতে চলেছি। মুখতার এক মুহূর্ত বসলেন, তারপর যোগ করলেন, দেশে একটি বিপজ্জনক ডাকাত দল পরিচিত আছে। তারা খুব ধূর্ত এবং যদি তারা কোনো জনপদ দখল করতে চায় তবে তারা সেটিকে শান্তিতে ছেড়ে যায় না। আমি মনে করি আপনি যা দেখেছেন তা কেবল একটি সতর্কতা যে তারা শীঘ্রই আমাদের উপর আক্রমণ করবে, হয়তো আগামী রাতগুলোর মধ্যে কোনো এক রাতে। চাচা ফিরাসের দ্বিধা করলেন না। তিনি অবিলম্বে মুখতারের সাথে জনপদের লোকদের সতর্ক করার প্রয়োজনীয়তায় সম্মত হলেন। তারা দুজনে দ্রুত ঘরে ঘরে খবরটি পৌঁছাতে শুরু করলেন, যাতে সবাই সতর্ক থাকে। সেই রাতে তিনি তার বাড়িতে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন, বরং চত্বরের দিকে নজর রাখার জন্য দোকানেই রাত কাটালেন এবং কোনো অস্বাভাবিক গতিবিধি অনুসরণ করার চেষ্টা করলেন। তিনি তার কাজের টেবিলে বসলেন, দোকানের অবশিষ্ট কয়েকটি সাধারণ মোমবাতি পাশে রাখলেন। তিনি তার উত্তেজনা কমানোর জন্য একটি বই পড়তে শুরু করলেন। কিন্তু কয়েক মিনিট পেরোতে না পেরোতেই এমন কিছু ঘটল যা তার চোখ থেকে ঘুম দূর করে দিল। হঠাৎ সত্যের মোমবাতিটি জ্বলে উঠল, তারপর তাক থেকে মেঝেতে লাফিয়ে পড়ল। তিনি যেখানে ছিলেন সেখানেই জমে গেলেন। তিনি যা দেখছিলেন তা বিশ্বাস করতে পারছিলেন না। মোমবাতিটির আভা বাড়তে লাগল এবং তার আলো দিয়ে মেঝেতে একটি স্পষ্ট শব্দ আঁকতে লাগল, আমাকে অনুসরণ করো। তিনি তার ধাক্কা থেকে জ্ঞান ফিরে পাওয়ার আগেই দোকানের বাকি মোমবাতিগুলো তাদের জায়গা থেকে লাফিয়ে পড়তে শুরু করল, একের পর এক। তারপর তারা সত্যের মোমবাতির পিছনে সারিবদ্ধ হয়ে একটি আলোর পথ তৈরি করল, যা দোকানের বাইরে বনের দিকে চলে গেল। তিনি অবাক হয়ে উঠলেন, তারপর দ্রুত এবং সতর্ক পদক্ষেপে মোমবাতিগুলোর অনুসরণ করলেন। পুরো দৃশ্যটি ব্যাখ্যা করার মতো ছিল না, কিন্তু মোমবাতিগুলোর আলো তাকে দৃঢ়ভাবে পরিচালিত করছিল, যেন তারা পথ এবং লক্ষ্য জানত। মোমবাতিগুলো বনের প্রান্তে পৌঁছাল এবং একটি অন্ধকার জায়গায় থেমে গেল, যেখানে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছিল। চাচা ফিরাসের একটি বিশাল গাছের পিছনে লুকিয়ে তার শ্বাস ধরে রাখলেন। তিনি তাদের কথোপকথন শুনতে পেলেন। তাদের কথা স্পষ্ট ছিল এবং কোনো সন্দেহের অবকাশ রাখেনি। আগামীকাল জনপদে আক্রমণ হবে। তিনি তখন উপলব্ধি করলেন যে শেষ মোমবাতির ভবিষ্যৎবাণী সত্য ছিল এবং তিনি দেয়ালে যা দেখেছিলেন তা ছিল সম্পূর্ণ সত্য। তিনি দ্রুত জনপদের দিকে ছুটলেন, উত্তেজনা ও ভয়ে হাঁপাতে লাগলেন, যতক্ষণ না তিনি মুখতারের বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে দরজায় কড়া নাড়িয়েন। মুখতার দরজা খুললেন এবং ফিরাসেরকে দেখেই উদ্বেগের সাথে বললেন, কি হয়েছে, কি ঘটেছে? চাচা ফিরাসেরের হাঁপাতে হাঁপাতে জবাব দিলেন, আমি তাদের দেখেছি সেই একই জায়গায় যেখানে মোমবাতিগুলো আমাকে নিয়ে গিয়েছিল। ডাকাত দলটি ঠিক আগামীকাল আক্রমণ করবে, যেমনটা মোমবাতি প্রকাশ করেছিল। কয়েক মিনিটের মধ্যে খবরটি জনপদের পুরুষদের মধ্যে ছড়িয়ে পড়ল এবং তাৎক্ষণিক প্রস্তুতি শুরু হল। ভোরে নারী ও শিশুদেরকে পাশের জনপদে পাঠানো হলো, যাতে তারা নিরাপদে থাকে, আর পুরুষেরা প্রত্যেকে যার যার সাধ্যমতো অস্ত্র নিয়ে বিশ্বাসঘাতক আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত রইল।
দুপুরের মধ্যে জনপদের সকল পুরুষ মোক্তার ও ফিরাসেরের সাথে চত্বরে সমবেত হলেন। তাদের মুখে উদ্বেগ এবং একই সাথে দৃঢ় সংকল্পের চিহ্ন ছিল। তারা বসে আলোচনা করলেন এবং জনপদকে রক্ষা করার জন্য একটি সুচিন্তিত পরিকল্পনা তৈরি করলেন। যুদ্ধ হবে না সরু গলিতে বা বাড়ির মধ্যে, বরং আক্রমণকে কেবল চত্বরের সীমানার মধ্যে আটকে রাখা হবে। সেখানে লুকিয়ে থাকার জায়গা তৈরি করা হয়েছে এবং এমন অবস্থান প্রস্তুত করা হয়েছে যেখান থেকে পুরুষেরা একসাথে ঝাঁপিয়ে পড়ে ডাকাত দলের সারি ভেঙে দেবে এবং তাদের শক্তি ছড়িয়ে দেবে, যাতে তারা ছড়িয়ে পড়তে না পারে। সূর্যাস্তের সময় চাচা ফিরাসের তার বাড়ির বারান্দায় তার অবস্থানে দাঁড়ালেন, এক সজাগ চোখে এবং প্রার্থনায় পূর্ণ হৃদয়ে দূরবর্তী রাস্তার দিকে তাকিয়ে রইলেন। সূর্য যখন পাহাড়ের আড়ালে নামছিল তখন তিনি দিগন্তে ধুলোর এক বিশাল মেঘ উঠতে দেখলেন। তারপর তিনি দেখলেন যে অনেক ঘোড়া দ্রুত গতিতে জনপদের দিকে ছুটে আসছে। তিনি এক মুহূর্তের জন্যও দ্বিধা করলেন না। তিনি সতর্ক করার জন্য নির্দিষ্ট পতাকাটি তুললেন এবং লুকিয়ে থাকা পুরুষদের জন্য সম্মত সংকেত দিলেন। তারপর তিনি দ্রুত অদ্ভুত মোমের দোকানে নামলেন এবং সকলের সাথে সম্মত হওয়া তার অবস্থান নিলেন। কিন্তু ডাকাত দলের আসার ঠিক আগে এমন কিছু ঘটল যা অপ্রত্যাশিত ছিল। ঘোড়ার খোলের শব্দ কাছে আসার সাথে সাথে চাচা ফিরাসেরের নতুন মোমের উপকরণ দিয়ে তৈরি সকল মোমবাতি নড়তে শুরু করল, যেন তারা দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে। মোমবাতিগুলো একটি একটি করে বাড়ি থেকে বেরিয়ে এলো, ক্রলিং করে, লাফিয়ে বা গড়িয়ে বড় চত্বরের দিকে যেতে লাগল। তারা প্রতিটি বাড়ির সামনে দাঁড়ালো, যেন তারা তাদের মালিকদের প্রতি বিশ্বাসঘাতক প্রহরী। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর পরিবর্তন। যে সুগন্ধি মোমবাতিগুলো একসময় মিষ্টি সুবাস ছড়াত, সেগুলো হঠাৎ করে বাতাসে ছড়িয়ে পড়া এক বিরক্তিকর, শ্বাসরুদ্ধকর গন্ধের উৎস হয়ে উঠল। আর শক্তিশালী আলোর মোমবাতিগুলো ধীরে ধীরে নিভে যেতে লাগল এবং গাঢ় ধোঁয়া ছাড়তে লাগল, যা গলা জ্বালিয়ে দিচ্ছিল এবং দৃষ্টিশক্তি অস্পষ্ট করে দিচ্ছিল। আর নাচতে থাকা সূর্যমুখী মোমবাতিগুলো সাপের মতো ক্রলিং করতে লাগল, জিনিসপত্রের চারপাশে পেঁচিয়ে যাচ্ছিল এবং তাদের পিছনে পোড়া চিহ্ন রেখে যাচ্ছিল। অন্যদিকে রঙিন আলোর মোমবাতিগুলো সব উজ্জ্বল লাল রঙে জ্বলে উঠল, যেন দৃষ্টিটি এমন ছিল যে চত্বরটি একটি সংকেত ঘণ্টার মতো যুদ্ধ শুরু হওয়ার ঘোষণা করে আগুনে জ্বলে উঠেছে। সেই মুহূর্তগুলোতে ডাকাত দলের ছায়াগুলো জনপদের প্রবেশদ্বারে দেখা গেল। তাদের নেতা, যিনি একটি কালো আলখাল্লা পরে তার ঘোড়ার ওপর উড়ছিলেন, তার চারপাশে সেই একই আভা ছিল যা চাচা ফিরাসের তাকে প্রথমবার জনপদে আসতে দেখেছিলেন। যখন তার চোখ নেতার ওপর পড়ল, তখন তার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল। তিনি তাকে সঙ্গে সঙ্গে চিনতে পারলেন। তিনিই সেই অদ্ভুত ব্যক্তি, মোমের উপকরণের ব্যবসায়ী, যার জন্য তিনি নতুন পণ্যের আশায় দীর্ঘ অপেক্ষা করেছিলেন। সেই একই উচ্চতা, সেই একই তীক্ষ্ণ দৃষ্টি, সেই একই কালো আলখাল্লা। তার হৃদয়ে এক বেদনাদায়ক তিক্ততা নেমে এলো। তিনি উপলব্ধি করতে পারলেন না যে তিনি তার শত্রুকে নিজের হাতে স্বাগত জানিয়েছিলেন, এবং যাকে তিনি বন্ধু ভেবেছিলেন সে আসলে তার জন্য এক বিশাল অমঙ্গল নিয়ে এসেছিল। এক মুহূর্তে তিনি সবকিছু বুঝতে পারলেন। মোমের উপকরণ বিক্রি করাটা কোনো ব্যবসা ছিল না, বরং এটি ছিল একটি সুচিন্তিত ফাঁদ। মোমবাতির মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করে জনপদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটি উপায়। তারপর আক্রমণের শুরুতেই সেগুলোকে ধ্বংস এবং বিশৃঙ্খলার উপকরণে পরিণত করা, যাতে জনপদ নিজেই নিজেকে পরাজিত করে। অদ্ভুত লোকটি শুরু থেকেই মোমবাতিগুলোর উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, এবং যখন সে জনপদের কাছে এলো এবং আক্রমণ শুরু করল, তখন তার মন্দ প্রভাব মোমবাতিগুলোর উপর ক্রিয়া করল, যা তাদের আসল কুৎসিত প্রকৃতি প্রকাশ করল, যদিও তারা একসময় সুন্দর ও ভালো ছিল। ডাকাত দলটি আরও কাছে আসার সাথে সাথে এবং চত্বরের মাঝখানে পৌঁছানোর সাথে সাথে জনপদের পুরুষেরা চারপাশ থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল, যেন তারা দৃঢ় সংকল্পের ধনুক থেকে ছোটা একটি তীর। চত্বরটি ডাকাত দলের পুরুষ এবং তাদের ভূমির জন্য লড়াই করা জনপদের পুরুষদের মধ্যে এক হিংস্র সংঘর্ষে জ্বলে উঠল। কিন্তু তাদের পিছনে দুষ্ট মোমবাতিগুলোর কাজটি নির্মমভাবে চলছিল। ক্রলিং করতে থাকা জ্বলন্ত সাপগুলো বাড়ির দরজায় পেঁচিয়ে আগুন লাগিয়ে দিচ্ছিল। মোমবাতিগুলো থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া পুরুষদের বুক চেপে ধরছিল এবং তাদের শক্তি দুর্বল করে দিচ্ছিল। শুরুতে জনপদের পুরুষদের পাল্লা ভারী ছিল, কিন্তু শীঘ্রই মোমবাতিগুলো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার পর পরিস্থিতি ডাকাত দলের পক্ষে চলে গেল। যে মোমবাতিগুলো একদিন তাদের ঘর আলো ও জীবনে ভরে দিয়েছিল, আর আজ তারা ধ্বংস ও মৃত্যুর উৎস হয়ে উঠল। দৃশ্যটি ছিল আঘাতমূলক এবং বেদনাদায়ক। চাচা ফিরাসের চিন্তাভাবনা করতে অক্ষম হয়ে দাঁড়িয়ে রইলেন।
তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কিভাবে সেই জনপদকে রক্ষা করবেন যাকে তিনি ভালোবেসেছিলেন, এবং সেই লোকদেরকে রক্ষা করবেন যারা তার নতুন পরিবার হয়ে উঠেছিল। সেই কঠিন মুহূর্তে শেষ মোমবাতিটি পুরো দোকানকে আলোকিত করে তুলল। তার আলো দেয়ালে ছড়িয়ে পড়ল এবং স্পষ্ট শব্দগুলো ভেসে উঠল, যেন এক অদৃশ্য হাত লিখছে, আমাকে এখনই বাইরে নিয়ে যাও এবং সত্যের মোমবাতির বাহক হও, বাকিটা আমি সামলে নেব। তার হৃৎস্পন্দন দ্রুত হল। তিনি অনুভব করলেন যে বার্তাটি তার কাছে পৌঁছে গেছে। অবিচল বিশ্বাস এবং মহান উপস্থিত বুদ্ধির সাথে তিনি মোমবাতিটি তার দু হাতে নিলেন এবং আগুন, ধোঁয়া এবং লড়াইরত ছায়াগুলোর মাঝখান দিয়ে দ্রুত চত্বরের কেন্দ্রে চলে গেলেন। তিনি সাহসের সাথে দাঁড়ালেন, তারপর সত্যের মোমবাতিটি উঁচুতে তুললেন। সঙ্গে সঙ্গে তা থেকে এক বিশাল আলো নির্গত হল, যা এক বিশাল ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল এবং জনপদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঢেকে দিল। ডাকাত দলের পুরুষেরা হঠাৎ থেমে গেল। তারা যেখানে ছিল সেখানেই জমে গেল। সময় যেন তাদের চারপাশে সংকুচিত হয়ে তাদের শ্বাস বন্ধ করে দিল। তারা পাথরের মতো হয়ে গেল। তারা নড়ছিল না, এমনকি তাদের চোখের পলকও পড়ছিল না। তাদের ওপর আলোর এক অদৃশ্য তলোয়ার আঘাত করেছিল, কিন্তু এর প্রভাব ছিল নির্ভুল। তারপর দুষ্টু মোমবাতিগুলো পরিবর্তিত হল। মোমবাতির আলো আবার তাদের মধ্যে সেই প্রথম প্রাণ সঞ্চার করল, যা চাচা ফিরাসের তাদের মধ্যে তৈরি করেছিলেন। সুগন্ধি মোমবাতিগুলো আবার মিষ্টি সুবাস ছড়াতে লাগল, যা হৃদয়কে শান্ত করে। শক্তিশালী আলোর মোমবাতিগুলো প্রচুর আলো দিতে লাগল, অন্ধকার ও ধোঁয়া দূর করে দিল। দুলতে থাকা মোমবাতিগুলো জীবন্ত ফুলের মতো ফিরে এলো, আর রঙিন মোমবাতিগুলো তাদের আনন্দ এবং শান্ত আলো ফিরে পেল। তারপর সত্যের মোমবাতি থেকে প্রথমটির চেয়েও শক্তিশালী আরেকটি আলো বিচ্ছুরিত হল এবং বিদ্যুতের মতো জনপদের পুরুষদের দিকে ছুটল। যখনই সেই আভা তাদের স্পর্শ করল, তারা তাদের শিরায় এক বিশাল শক্তি প্রবাহিত হতে অনুভব করল, এমন এক শক্তি যা তাদের সাহস, দৃঢ়তা এবং অদম্য সংকল্প ফিরিয়ে দিল। একসাথে জনপদের পুরুষেরা প্লাবনের মতো এগিয়ে গেল। তারা চারদিক থেকে ডাকাত দলকে আক্রমণ করল এবং চত্বরের মাঝখানে তাদের ঘিরে ধরল। তখন ডাকাত দলের নেতা বুঝলেন যে শেষ এসে গেছে। তিনি তার অস্ত্র মাটিতে ফেলে আত্মসমর্পণ করলেন। তার দলের পুরুষেরা একে একে তাকে অনুসরণ করল। বিজয় অর্জিত হল। জনপদের পুরুষেরা দুষ্টু ডাকাত দলকে বাঁধল এবং কারাগারে নিক্ষেপ করল। তারা তাদের জঘন্য কাজের জন্য বাকি জীবন সেখানেই কাটাবে, কেবল এই জনপদে নয়, বরং সমস্ত দেশে। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। মোমবাতিগুলো যে আগুন ধরিয়েছিল তা দানবের মতো বাড়িগুলো গ্রাস করছিল, যেন ধ্বংসের কাজ শেষ করতে চাইছে। জনপদের পুরুষেরা সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে কাজ শুরু করল। একদল জল আনতে গেল, আর অন্য দল আগুন নেভানোর জন্য কম্বল নিয়ে গেল। চাচা ফিরাসের সামনে ছিলেন। তিনি তার হাত দিয়ে আগুনের বিরুদ্ধে লড়াই করছিলেন। কখনো জল ঢালছিলেন, আবার কখনো গাছের ডাল দিয়ে শিখার উপর আঘাত করছিলেন, যেন তিনি আরেকটা যুদ্ধে লিপ্ত, যা প্রথমটার চেয়ে কম বিপজ্জনক ছিল না। আগুন নেভানোই সবচেয়ে কঠিন কাজ ছিল। পুরুষেরা ভোর পর্যন্ত শিখার বিরুদ্ধে লড়াই করে গেল। সূর্যের আলোর প্রথম রেখা দেখা যাওয়ার সাথে সাথে সবকিছু শেষ হয়ে গেল। আগুন নিভে গেল এবং দ্বিগুণ বিজয় ঘোষণা করল। ডাকাত দলের উপর বিজয় এবং বিশ্বাসঘাতক আগুনের উপর বিজয়, যা জনপদকে গ্রাস করার কাছাকাছি এসেছিল। সবকিছু শেষ হবার পর জনপদের বীর পুরুষেরা চত্বরের মেঝেতে ভেঙে পড়ল। তারা দীর্ঘ যুদ্ধে খুব ক্লান্ত ছিল এবং তাদের শরীর থেকে শেষ শক্তিটুকুও নিঃশেষ হয়ে গিয়েছিল। তারা সারা রাত ধরে অন্ধকার, আগুন, ধোঁয়া, চিৎকার এবং তলোয়ারের শব্দের মধ্যে লড়াই করেছিল। তাদের মধ্যে চাচা ফিরাসের কষ্ট করে দাঁড়িয়েছিলেন। তিনি জনপদের দিকে এমন চোখে তাকালেন যেখানে যন্ত্রণা এবং স্বস্তি মিশেছিল। দুষ্টু মোমবাতিগুলো জনপদের লোকদের ওপর যে ক্ষতি করেছিল তার জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত ছিলেন, কিন্তু একই সাথে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিলেন যে তিনি তাদের রক্ষা করেছেন এবং তাদের এমন বিজয় দান করেছেন, এমন এক বিজয় যা জনপদকে বিলীন হওয়া থেকে রক্ষা করেছিল
এবং তার বাড়িগুলোকে বাতাসে উড়ে যাওয়া ছাইয়ে পরিণত হওয়া থেকে বাঁচিয়েছিল। ধীরে ধীরে কালো ধোঁয়া জনপদের ওপর থেকে সরে যেতে শুরু করল। ঘন অন্ধকার মেঘটি ধীরে ধীরে পিছনে হটতে লাগল, যেন তাকে দূর দিগন্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আকাশে এক পরিষ্কার নীল রং দেখা গেল। সূর্য পাহাড়ের আড়াল থেকে তার সমস্ত জাঁকজমক নিয়ে উকি দিল। তারা হালকা উষ্ণতা অনুভব করল, যেন সূর্য তাদের একটি নতুন আশীর্বাদ, একটি নতুন আশা এবং একটি নবায়নকৃত জীবন দিচ্ছে। ফিরাসের ছিলেন চত্বর ছেড়ে যাওয়া শেষ ব্যক্তি। তিনি ধীরে ধীরে হেঁটে ভারাক্রান্ত পায়ে তার বাড়ির দিকে গেলেন। তিনি দরজা খুললেন, তারপর এক গভীর নীরবতার সাথে তা বন্ধ করলেন, যেন পুরো পৃথিবী সেই দরজার বাইরেই রয়ে গেছে। পরবর্তী দিনগুলোতে জনপদের লোকেরা একজোট হয়ে কাজ করতে শুরু করল। পুরুষেরা আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলো মেরামত করতে লাগল। তারা দরজা তৈরি করল, দেয়াল তুলল এবং ছাদ মেরামত করল। নারী ও শিশুরা রাস্তা পরিষ্কার করতে লাগল, ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর কুড়াতে লাগল এবং চত্বর ও দোকানগুলো আবার সাজাতে লাগল। মাত্র এক সপ্তাহের মধ্যে জনপদটি তার পুরনো জাঁকজমক ফিরে পেল, তার জীবন ও আনন্দ ফিরে পেল। কিন্তু একটি জিনিস অসম্পূর্ণ ছিল, চাচা ফিরাসেরের হাসি। সংঘাত ও আগুনের দিন থেকে তাকে আর কেউ দেখেনি। তিনি তার বাড়ি খোলেননি, তার দোকান খোলেননি, বারান্দায় বসেননি এবং তার জানালায় একটিও আলোকিত মোমবাতি দেখা যায়নি। প্রতিবেশীরা তাকে নিয়ে চিন্তিত হল এবং মুখতারের কাছে গেল পরামর্শের জন্য। তারা জানত যে তিনি নিজেকে দোষী মনে করছেন এবং ভাবছেন যে তিনি জনপদের ওপর যা ঘটেছিল তার কারণ। তিনি এক ভারী অনুশোচনায় ভুগছিলেন এবং তারা জানত না কিভাবে তা লাঘব করা যায়। মুখতার এক বিষণ্ণ সুরে তাদের বললেন, ভুলো না যে চাচা ফিরাসেরই আমাদের ষড়যন্ত্রের কথা জানিয়েছিলেন এবং সত্যের মোমবাতির আলো দিয়ে জনপদকে রক্ষা করেছিলেন। আল্লাহ এবং ফিরাসের না থাকলে আমাদের মধ্যে কোনো বাড়ি বা পাথর থাকত না। আমাদের নতুন জীবনে, আমাদের ফিরে আসা ভালোবাসায় এবং আমাদের হৃদয় ভরে থাকা সুখে তার অবদানই সবচেয়ে বেশি ছিল। আমাদের অবশ্যই তাকে তার আনন্দ ফিরিয়ে দিতে হবে, যেমনটা তিনি আমাদের আনন্দ ফিরিয়ে দিয়েছিলেন। সুতরাং মুক্তার চত্বরে একটি বড় উৎসব আয়োজন করার সিদ্ধান্ত নিলেন। এটি ডাকাত দলের উপর বিজয় উদযাপন এবং চাচা ফিরাসেরের অমূল্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। জনপদের লোকেরা জড়ো হল এবং আনন্দের প্রথম দিনগুলোর মতো চত্বরটি প্রস্তুত করল। চা ফুটছিল, গরম পিঠা এবং রঙিন ফিতে ছিল, আর বাতাসে হাসির শব্দ ভাসছিল। তারপর মুক্তার চাচা ফিরাসেরের বাড়ির দিকে এগিয়ে গেলেন। তিনি একবার, তারপর দ্বিতীয়বার, তারপর তৃতীয়বার দরজায় কড়া নাড়লেন, কিন্তু কেউ উত্তর দিল না। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, এমনকি দরজার পিছনে কোনো ফিসফিসানিও নেই। তখন মুক্তার এবং জনপদের সকল লোক বুঝতে পারল যে ফিরাসের তার হৃদয়ের ভারী দুঃখ ও অনুশোচনার কারণে জনপদ ছেড়ে চলে গেছেন। তিনি নিজেকে এমন এক দোষের জন্য দায়ী করেছিলেন যার ওপর তার কোনো হাত ছিল না। তাই তিনি রাতের নীরবতার মতো নিঃশব্দে অদৃশ্য হয়ে গেলেন। পুরো 1 মাস কেটে গেল। এই মাসটিতে জনপদটি কাজ করেছিল, জীবনযাপন করেছিল এবং শ্বাস নিয়েছিল, কিন্তু প্রতিদিন অনুভব করছিল যে তাদের একটি বিশাল কিছু অনুপস্থিত। তাদের কাছ থেকে যেন আলোর একটি আত্মা হারিয়ে গিয়েছিল। এক পরিষ্কার সকালে যখন সূর্য উঠছিল, তখন এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। হঠাৎ চাচা ফিরাসের অদ্ভুত উপকরণ দিয়ে তৈরি সুগন্ধি ও রঙিন মোমবাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে বাড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করল। তারা এক নীরব, আলোর কাফেলার মতো একে অপরের পিছনে এক লাইনে যাচ্ছিল। তারা গলি থেকে চত্বরে বেরিয়ে এলো, তারপর জনপদের বাইরে নদীর দিকে যেতে লাগল। জনপদের লোকেরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তাদের পুরুষেরা এবং মুক্তার সেই অদ্ভুত কাফেলার পিছনে ছুটতে শুরু করল। মোমবাতিগুলো তাদের একটি নতুন সত্যের দিকে নিয়ে যাচ্ছিল। নদীর তীরে তারা চাচা ফিরাসেরকে একা দাঁড়িয়ে দেখতে পেল। তার চোখ প্রায় জলে ভরে আসছিল। তিনি সত্যের মোমবাতিটি আকাশের দিকে উঁচিয়ে ধরেছিলেন এবং তা থেকে এক ক্ষীণ নীল আলো নির্গত হচ্ছিল, যেন এটি বাকি মোমবাতিগুলোকে একটি অভিন্ন গন্তব্যে ডাকছিল। মোমবাতিগুলো একটি একটি করে নদীতে ঝাঁপ দিতে শুরু করল। তারা নিজেদের উৎসর্গ করছিল,
যেন তারা সেই মন্দ থেকে জগৎকে পরিশুদ্ধ করতে চাইছে, যা দুষ্ট হৃদয়ের মানুষরা তাদের হাতে পড়লে ঘটাতে পারত। দৃশ্যটি ছিল ভয় জাগানো। আলোর একটি কাফেলা জলে অদৃশ্য হয়ে যাচ্ছিল। চাচা ফিরাসেরের কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইলেন, আর যখন শেষ অদ্ভুত মোমবাতিটি ঝাঁপ দিল, তখন সত্যের মোমবাতি থেকে একটি শক্তিশালী নীল স্ফুলিঙ্গ নির্গত হল। তারপর সেটিও লাফিয়ে নদীর গভীরতায় বিলীন হয়ে গেল। ফিরাসেরের নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি হাঁটু গেড়ে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। তিনি দেখলেন নদীর জল শেষ অদ্ভুত মোমবাতিগুলোকে গিলে ফেলছে, সেই মোমবাতিগুলো যা ভালো এবং মন্দ দুটোই বহন করেছিল এবং তার হৃদয়ে এক অবিস্মরণীয় প্রভাব ফেলেছিল। হঠাৎ তিনি অনুভব করলেন যে একটি হাত তার কাঁধে আলতো করে চাপড় দিচ্ছে। তিনি মাথা তুললেন এবং দেখলেন মুক্তার তার পিছনে দাঁড়িয়ে আছেন এবং তার পিছনে জনপদের সকল পুরুষেরা। তাদের চোখে এক বিশাল দুঃখ এবং আরও বিশাল কৃতজ্ঞতা ছিল। চাচা ফিরাসের উঠে দাঁড়ালেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আমাকে ক্ষমা করো। আমি তোমাদের ক্ষতি করেছি এবং তোমাদের জনপদকে এর নিরাপত্তা থেকে বঞ্চিত করেছি। এই সব আমার অজ্ঞানতা এবং সেই লোকটিকে বিশ্বাস করার ফল। মোক্তার তার কাঁধে হাত রাখলেন এবং স্নেহ মিশ্রিত দৃঢ়তার সাথে বললেন, এই কথা আর কখনো বলো না ফিরাসের। তুমি আমাদের জনপদের সন্তান এবং তুমি আমাদের হৃদয়ে আছো। তুমি না থাকলে আমরা ষড়যন্ত্রের কথা জানতে পারতাম না, ডাকাত দলের ওপর জয় লাভ করতে পারতাম না এবং আমাদের জনপদে জীবন ফিরিয়ে আনতে পারতাম না। তুমি আমাদের নায়ক, বরং পুরো দেশের নায়ক। তারপর মোক্তার পুরুষদের দিকে ফিরলেন এবং এমন উচ্চস্বরে বললেন যা চাচা ফিরাসের স্পষ্ট শুনতে পেলেন, আমরা ফিরাসেরকে ছাড়া জনপদে ফিরে যাব না। তখনই করতালি ও উল্লাস একসাথে বেড়ে উঠল। আমরা ফিরাসেরকে ছাড়া ফিরে যাব না। চাচা ফিরাসেরের মুখ জলে ভিজে গেল, তবে এবার তা ছিল আনন্দের অশ্রু, এমন একজন মানুষের অশ্রু যে তার প্রথম আলিঙ্গন, তার পরিবারকে ফিরে পেয়েছে। তিনি তাদের সাথে জনপদে ফিরে এলেন। সন্ধ্যায় এক বিশাল উৎসব অনুষ্ঠিত হল। ফিরে আসা নায়কের উৎসব, সেই মানুষটির উৎসব যিনি মানুষের হৃদয় আলোয় ভরিয়ে তুলেছিলেন। কয়েকদিন পর চাচা ফিরাসের তার দোকানে ফিরে এলেন। তিনি দরজা খুললেন, যেমনটা তিনি প্রথম দিনগুলোতে করতেন। তিনি সেই মোমবাতিগুলো তৈরি করতে শুরু করলেন যা তিনি ভালোবেসেছিলেন এবং যা তিনি সারা জীবন ধরে তৈরি করে গেছেন। মানুষের অর্ডার আবার তার কাছে আসতে লাগল এবং তিনি ভালোবাসা ও আনন্দের সাথে সেগুলোতে কাজ করলেন। তার আত্মা যেন নতুন করে জন্মগ্রহণ করেছিল। সময় পেরোনোর সাথে সাথে তার দোকান আগের চেয়েও বেশি সমৃদ্ধ হল এবং তার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ল। এর কারণ এই নয় যে তিনি একজন মোমবাতি প্রস্তুতকারক ছিলেন, বরং তিনি সেই নায়ক ছিলেন যিনি অদ্ভুত মোমবাতি তৈরি করেছিলেন, প্রতারক ডাকাত দলের হাত থেকে জনপদকে রক্ষা করেছিলেন এবং মানুষের কাছে জীবনের আলো ফিরিয়ে এনেছিলেন। চাচা ফিরাসের জানতেন যে যদিও মঙ্গল একদিন লুকিয়ে যেতে পারে, তবুও হৃদয় যদি সৎ হয় এবং কেউ কঠোর পরিশ্রম করে, তবে তা আবার উজ্জ্বল হয়ে ওঠে। এবং মোমবাতি নিভে যেতে পারে, কিন্তু সত্যের আলো কখনোই নেভে না, তা যতই দীর্ঘ হোক না কেন। আর যে জনপদ তার নায়ককে ভালোবাসে, সে তার আত্মাকে ফিরিয়ে দেয়, আর সে আবার নতুন ভরের মতো জেগে ওঠে।